ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় কন্যা রাশির বর্ষফল 2024 জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের রাশিফল বলবো আর বিচার করব যে তোমাদের আগামী বছরটা কেমন যাবে, কোন কোন বিষয়গুলো শুভ হবে, কোন কোন বিষয় অশুভ হবে, সব বিষয় বলবো। তবে ভিডিও বড় হতে পারে, বর্ষফল বলে কথা আমি অনেক কিছুই বলবো। প্রথমে রাশি সম্বন্ধে বলবো, তারপরে বর্ষফল বিচার করবো, তারপরে রেমেডি বলবো। এই সমস্ত কিছু বলতে গিয়ে একটু সময় লাগবে, তো তোমরা মন দিয়ে শুনবে, আশা করি ভালো লাগবে। কন্যা রাশির সম্বন্ধে যেসব ভিডিও আগে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো। খুবই কম দিয়েছি, কিন্তু যেগুলো দিয়েছি ভালোই দিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো তারিফ করেছো। তবে আজকে আবার শুরু করছি বর্ষফলের ভিডিও, তোমরা দেখবে মন দিয়ে, আশা করি ভালো লাগবে। যদি সাপোর্ট করো আমাকে, তাহলে আমি আবার রেগুলার ভিডিও তোমাদের জন্য দেব। কন্যা রাশি খুব ইউনিক একটা রাশি। এই রাশির জাতক জাতিকাদের তীক্ষ্ণ বুদ্ধি হয়, আর বুদ্ধি এদের বল হয়। তো যাই হোক, এ সম্বন্ধে আরও বিস্তারিত বলবো। তার আগে কিছু কথা বলে রাখি, যারা আমার নতুন ভিডিও দেখছো, চ্যানেলের ভিডিওটা নতুন দেখছো, তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার মনোবল বাড়ে। আর মনোবল বাড়লে আরও ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য। আগামী বছর কেন বলবো, বছর তো শুরুই হয়ে গেছে। তো এই বছরটা 2024 সালটা তোমাদের জন্য প্রথমে বলে রাখি মিডিয়াম একটা বছর, মিডিয়াম বছর। তোয়াজ করে লাভ নেই, তুষ্ট করে লাভ নেই, যা সত্যি সেটাই বলবো। তো কি বললাম, খুব শুভ বছর হবে না, আবার খুব অশুভও হবে না, মিডিয়ামভাবে কেটে যাবে। তবে তার জন্য কিছু ব্যাপার আছে, মিডিয়ামভাবে কাটার জন্য কিছু কথা মনে রাখতে হবে, সেগুলো আমি বলতে চাইবো। আর প্রতিকার বলবো সেগুলো তোমরা ফলো করবে। কন্যা রাশি সম্বন্ধে আগে বলে রাখি, কারণ আমি মনে করি যে কোনো মানুষকে বা জাতক বা জাতিকাকে তাদের রাশি সম্বন্ধে আগে জেনে নেওয়াটা উচিত, খুব ভালোভাবে একটা সম্যক ধারণা থাকা উচিত। তাহলে অপর পক্ষকে বা আমাদের চারপাশের অপর মানুষগুলোকে আমরা সঠিকভাবে জাজ করতে পারবো, বুঝতে পারবো, তাদের সঙ্গে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে পারবো, এটা আমি মনে করি। তাই আমি মনে করি যে বর্ষফলের ভিডিও বলার জন্য বা বলার আগে এই রাশি সম্বন্ধে আগে 2-4 কথা বলে নেওয়াটা ভালো, তোমাদেরও জেনে নেওয়াটা দরকার। আমি প্রথমে কিছু জিনিস নোট করে রেখেছি এই কন্যা রাশি সম্বন্ধে, যেগুলো না বললেই নয়, আমি সেগুলো প্রথমে বলে রাখি, তারপরে বর্ষফল বিচার করব। রাশিচক্রে অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের যে রাশি আছে, মানে যে রাশিগুলো আছে চক্রটা, তার মধ্যে এটি হলো ষষ্ঠ রাশি। মেষ থেকে নিয়ে কন্যা রাশি ষষ্ঠ রাশি, কালপুরুষের ষষ্ঠ ভাব তোমরা জানো, রোগ ঋণ রিপু বা শত্রু। এই শত্রু ভাব, এই রোগ ঋণ রিপুর ভাবে এই কন্যা রাশির অবস্থান। আর কালপুরুষের নাভিতে থাকে। নাভি মানে বুঝতে পারছো কি ব্যাপার, স্টোর হাউস অফ পাস্ট লাইফ, বুঝতে পারছো কি ব্যাপার। আগে আমি সব একটা একটা করে বলে রাখি, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। চিন্তা করলেই আবার ওটা সহজও হয়ে যাবে, আর এই সহজ করে নেওয়াটা তোমরা ভালো পারো। তোমাদের কাছে বুদ্ধি তো শক্তি, তো তোমরা বুদ্ধি দিয়ে আমি মনে করি যা বলছি তা বিচার করতে পারবে এবং বুঝতে পারবে। তাই শুনে নাও চুপ করে একটু, তারপর বোঝো এবং তারপর শুনবে এবং বিচার করবে। আচ্ছা, কি বললাম, কালপুরুষের নাভিতে এই রাশিটার অবস্থান। নাভি মানে কি? নাভি মানে আমাদের একদম আত্মা, প্রাণ কেন্দ্র, যেখান থেকে আমাদের সব কিছুই শুরু হয়। আর সত্যিই তাই, এই নাভি হলো এমন একটা বস্তু যার মৃত্যু হয় না, যার বিনাশ নেই, যা অবিনাশী, যা চলতে থাকে আদি অনন্ত কাল ধরে। নাভি হলো সেই নারায়ণ শিলার আবর্ত স্বরূপ একটি বস্তু। আবর্ত তোমরা জানো, বিজ্ঞানে পড়েছ, একটা পেঁচালো স্পাইরাল বস্তু, যাকে অসীমকে নির্দেশ করে।
তো এই নাভিতে অবস্থান করছে, এরকম আবর্তে এরকম একটা জায়গায় অবস্থান করছে যা অসীমকে নির্দেশ করে। কন্যা রাশির মানুষরা নিজেরা জানেও না যে আমরা কি কি ধরনের মানুষ, আমাদের মধ্যে কি শক্তি আছে। অনেকেই জানে না, জানলে কিন্তু যেদিন জানতে পারবে তারা কিন্তু দুনিয়া জয় করবে। তো ওরা দূরের কথা, ওরা আরও বেশি কিছু করতে পারে। তো আজকে আমি এই বিষয়টা আগে বলে নিই, ভেঙে দিই। জানি না কোন চ্যানেলে, কোনো ভিডিওতে, কোনো অন্য কেউ এই কথাগুলো বলে কি না। আমি আজ বলে দিই, শুনে নাও, কাজে লাগবে। আর ফিল করো, আমার কাজ তোমাদেরকে বোঝানো, জানানো আর ফিল করানো। বাকিটা তোমাদের হাতে। তোমাদের মধ্যে কি শক্তি আছে তোমরা নিজেরা জানোই না। আজকে আমার কাজ হলো জানানো, আমি সেটাই করতে চাই। আর কিছু পারবো না, আর কিছু ক্ষমতা আমার নেই। বাস এটাই হলো আমার আসল কথা। আর একটা কথা তোমাদের বলে রাখি, প্রসঙ্গক্রমে অনেক জ্যোতিষী বলে, পণ্ডিত জ্যোতিষীরা বলে যে রাশিচক্রের সবথেকে দুর্বল রাশি এবং হতভাগ্য রাশি হচ্ছে কন্যা রাশি। এটা সর্বৈব মিথ্যা কথা। রাশিচক্রের কোনো রাশি কিন্তু দুর্বল হয় না। প্রত্যেকটা রাশি নিজে নিজের জায়গায় ইউনিক আর বলবান। তার প্রত্যেকটা সবার জন্য দায়িত্ব আছে। সবার জন্য কালপুরুষের হৃদয়ে, কারোর নাভিতে, কারোর পেটে, কারোর কণ্ঠে, কারোর মস্তকে, প্রত্যেকটা জন্য, প্রত্যেকটা রাশির জন্য স্থান আছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা দায়িত্ব আছে, ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে, কর্তব্য আছে। তাই এই যে কথাগুলো বলে জ্যোতিষীরা যে মিথ্যে, মানে দুর্বল রাশি, সবথেকে দুর্বল রাশি, একদম বাজে কথা, কোনোদিন বিশ্বাস করবে না। আমার কথাটা শোনো আগে, আমি যেটা বলছি বুঝে নাও, তারপর তোমরা বিচার করবে, তারপরে বিশ্বাস করা না করা তোমাদের উপরে। তো নাভিতে কী থাকে না, শক্তি থাকে পাস্ট লাইফের। তো তোমাদের ওই জন্য বেশিরভাগ সময়টা, মানে জীবনের অনেকটা সময়, প্রায় 30 বছর, 32 বছর, 35 বছর পর্যন্ত তোমাদের না পাস্ট লাইফের জন্য মানে সঞ্চিত কর্ম শেষ হতে লেগে যায়। গত জন্মে যে সঞ্চিত কর্ম আছে সেগুলো প্রায়শ্চিত্ত করতে বলো, বা ওই কর্ম ক্ষয় হতে হতে অনেকটা সময় লেগে যায়। এবং সেই কর্ম ক্ষয়ের করতে করতে তোমাদের জীবনে অনেক অশান্তি আসে, অনেক সমস্যা আসে। সেগুলোতে জেরবার হও, একটুতে অধৈর্য হয়ে পড়ো। এটাই তোমাদের নেগেটিভিটি, বাকি সবটাই তোমাদের পজিটিভ দিক, সবটাই পজিটিভ দিক। তাই ঘাবড়াবে না। তোমাদের জীবন, তোমাদের রাশি, তোমাদের ভাগ্য সব থেকে ইউনিক, এই বিষয়ে আমি বলতে পারি, এটা বলতে পারি। আর আরেকটা কথা, যে নাভিতে থাকা যে স্টোর, মানে তত্ত্বগুলো, ডেটাগুলো স্টোর করা থাকে বহু জন্মের, তো সেগুলোকে স্টোর করা 1 নম্বর আমাদের দায়িত্ব। আমি বলছি যে কি ব্যাপার, মানে এর কেন বলছি আমি, এগুলো সব বলবো। এক হচ্ছে সেগুলোকে স্টোর করা, এবং সেইগুলোকে স্টোর করা শুধু নয়, ডেটাকে অ্যানালাইসিস করে আবার নতুন কিছু বের করে, নতুন কিছু আবিষ্কার করে আবার ঊর্ধ্বগামী হওয়া, নতুন সফটওয়্যার আবিষ্কার করে ঊর্ধ্বগামী হওয়াটা তোমাদের লক্ষ্য। ব্যাপারটা এবার বলি খুলে, কি ব্যাপার। আমরা গত জন্মে যে সমস্ত যত জন্ম নিয়েছি, বিশেষ করে কন্যা রাশির মানুষদের কথা বলছি, যত জন্ম নিয়েছি সমস্ত কিছু স্টোর করা আছে ওই নাভিতে, তোমাদের প্রাণ কেন্দ্রে। তো ওখানে এত বেশি স্টোর করা থাকে, তার জন্য অনেক মানুষ থাকে না, রাত্রে স্বপ্ন দেখা থেকে শুরু করে, এবং অনেক সময় মাঝে মাঝে কোনো লোক হ্যালুসিনেশনে ভোগে, নার্ভের রোগে ভোগে, ডিপ্রেশনে ভোগে, পাস্ট লাইফ নিয়ে বেশিরভাগ মানে চিন্তা করে, অনেক কিছু ঘটনা হঠাৎ করে মনে পড়ে যায়। এই সমস্ত কিছু ব্যাপার মাঝে মাঝে হতে দেখা যায়, আমি দেখেছি, আমি সেগুলোই বলছি। আর এই যে ঘটনাগুলো যা ওদের মনের মধ্যে চলে বা মাথার মধ্যে চলে, সেইগুলোকে নিয়ে পজিটিভ দিকে চিন্তা করে আর পজিটিভভাবে ভেবে সেইগুলোকে অ্যানালাইসিস করতে হবে। কেন এরকম হলো, এরকম এই চিন্তা আমার মাথায় কেন এলো, এইগুলোকে পজিটিভ দিক থেকে ভাবতে হবে, নেগেটিভ দিকে নয়। মানে কোনো ভয় নয়, কোনো হতাশা নয়, কোনো চিন্তা নয়, দুশ্চিন্তা নয়। এগুলোকে ভেবে শুধু ভাবতে হবে যে এটা কেন হতে পারে,
বাস এইগুলোকে ভেবে আরও উচ্চ মার্গের চিন্তা দর্শনের মাধ্যমে, এবং আমাদের এই দর্শন কেন এই কথা বললাম, যে দর্শনই পারে, ধর্ম পারে এই বিষয়গুলোকে সঠিক উত্তর দিতে এবং এর সমাধান করতে। এর মাধ্যমেই তোমাদের মুক্তি। আরেকটা কথা বলি, কন্যা রাশির সপ্তম ভাবটা কিন্তু মীন রাশি, সপ্তম ভাব মীন রাশি, এবং সেটাই মুক্তির দ্বার প্রান্ত। তাই তোমাদের রাশিটা ওই মুক্তির দিকে তাকিয়ে থাকে, মুক্তির রাশির দিকে। মনে রেখো, রাশির দৃষ্টি কিন্তু আছে। তাই রাশির তার যেহেতু মুক্তির দ্বার প্রান্তের দিকে তাকিয়ে থাকে, মুক্তি লাভের দিকে ইচ্ছে করে, তাই তোমাদেরও জীবনে কোনো না কোনো সময় এটা দেখতে হবে যে মুক্তিটা পাবার চেষ্টা করতে হবে। তোমাদের প্রচণ্ড বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, তোমাদের বিষয় বুদ্ধি প্রবল, উপস্থিত বুদ্ধি প্রবল। এই উপস্থিত আর বিষয় বুদ্ধির জোরে তোমরা অর্থ ম্যানেজ করতে পারো, সময় ম্যানেজ করতে পারো, পাবলিক লাইফকে হ্যান্ডেল করতে পারো, পাবলিক প্লেসে তোমরা নিজেদের কার্যক্ষমতা বা যোগ্যতা প্রমাণ করতে পারো। খুব সহজেই তোমরা লোকের সঙ্গে যোগাযোগ করতে পারো, কোনো মানুষের, জনতার সঙ্গে, পাবলিক 5টা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারো, তাদের কে কনভিন্স করতে পারো, তাদের থেকে তোমরা ইনকাম করে আনতে পারো। তোমাদের ফিল্ড হচ্ছে এইটা, যে অর্থ আর সময়, বুধের কাজই হলো এটা। বুদ্ধি বলো, বুদ্ধি দাও, খরচ করো, কথা বলো আর টাকা ইনকাম করো। বাস এই হলো তোমাদের বেশিরভাগ জীবনের, মানে বেশিরভাগ মানুষের প্রফেশনটা এরকম হওয়া উচিত। মানে যারা হবে ম্যাথমেটিক্সের লোক, যারা হবে উকিল, যারা হবে আইনের আরও যা লোক বা জায়গা আছে কর্ম করার, সেই সমস্ত জায়গা, যারা হবে ট্যাক্স বা অ্যাকাউন্টসের যারা লোক আছেন, তাদের কথা বলি, তারা এই কাজ করতে, এই রাশির লোক হয় বেশিরভাগ, সাকসেসফুল লোক হয়, মিডিয়ার লোক হয়, ম্যানেজমেন্টের লোক হয়। এইগুলো মনে রেখো। এই কথাগুলো মনে রাখলে, শুধু এটাই বলবো, মনে রাখলে কি হবে না, তোমরা কোন পেশা তোমরা নির্বাচন করবে নিজের ভালোর জন্য বা ইনকাম করার জন্য, সেগুলো তোমাদের সাহায্য করবে, এইগুলো যদি মনে রেখো। তো আমি আরও বলছি, কন্যা রাশির সম্বন্ধে গিয়ে বলছি। কন্যা রাশির প্রতীকটা আগে শুনে নাও কীরকম। একটি নৌকায়, একটি চমৎকার সুন্দর সুসজ্জিত নৌকায় একটি কুমারী কন্যা জ্বলন্ত প্রদীপ ও ধানের শীষ হাতে বসে আছে। এই হলো প্রতীক। আচ্ছা, এই প্রতীক চিহ্ন সম্বন্ধে আগে বলে রাখি, কেন এরকম প্রতীক হলো, প্রতীকটা কেন? এই রকম প্রতীক হচ্ছে প্রথমত কন্যা রাশি। বুধকে সবাই বালক গ্রহ বলে, মানে অ্যাকচুয়ালি আমি বালক গ্রহ, বুধ কিন্তু বালক, চন্দ্রদেবের পুত্র বালক বুধ। তো এখন এই বালক স্বভাব, তার মধ্যে শিশু স্বভাব বর্তমান। তো এই শিশু স্বভাবের একটি রাশি, তাকে কুমারী রূপে কল্পনা করা হয়েছে, এবং তার হাতে একটি জ্বলন্ত প্রদীপ আছে, এবং তিনি ওই যে কুমারী কন্যা, যাকে আমরা ওই রাশির প্রতীক হিসাবে কল্পনা করেছি, অ্যাকচুয়ালি অন্য কিছু নয়। এই রাশিগুলোকে কল্পনা করা হয়, এই কন্যা রাশিটা মহাকাশে এমনভাবে, এই যে কন্যা রাশিকে যতগুলো নক্ষত্র তৈরি করেছে, ওই নক্ষত্রগুলো একটি কুমারী কন্যার আকার নিয়ে তৈরি, তাই জন্য এই কুমারী কন্যা রূপে কল্পনা করা হয়েছে, এটা ছাড়া অন্য কিছু না। এই হলো ব্যাপার। তো এবারে যেটা বলছি, অপেক্ষা করছে, জ্বলন্ত প্রদীপ নিয়ে মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে। আমি এই কথাটা বলতে চাই যে অপেক্ষা করছে না, সে অপেক্ষা করছে মুক্তির, সে অপেক্ষা করছে অসীমে মিলিয়ে যাওয়ার। কারণ তার কাজই হলো, ওই যে তার সৃষ্টি হয়েছে অসীম থেকে, এবং বহু দিন ধরে সে যখন থেকে সৃষ্টি হয়েছিল, তার আত্মা যখন থেকে সৃষ্টি হয়েছিল, সেই আত্মা বহু দিন ধরে বহু কিছু সংগ্রহ করেছে, বহু কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, বহু ব্যথা বেদনা আনন্দ সব কিছু উপভোগ করেছে। এইবার তার কাজ হয়েছে যে এবার অপেক্ষা করো মুক্তির জন্য। জীবনের উদ্দেশ্যটা তোমাদের এটাই হওয়া উচিত, তাহলে তোমরা শান্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে।
আরেকটা কথা বলবো, এই যে যেমন ধানের শীষ, এটা কেন? প্রথমত বলে রাখি, আজকের যুগে না হয় ট্যাক্স অ্যাকাউন্টস, এই যে ওকালতি, এইসব হয়েছে, আগেকার দিনে তো আর এসব ছিল না। তাহলে মানুষ কি করবে? তোমাদের যে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছো, তোমাদের জন্য তো একটা পেশা আছে, ছিল। ধানের শীষ এটাই নির্দেশ করে যে অর্থ, যে অর্থ দ্বারা, অর্থ মানে কি, মানে খাদ্য। আগে, বহু আগে এই ধান দিয়েই সব কিছু কেনা বেচা হতো, ওটাকেই অর্থ বলা হতো। এই রকম করে যদি আমরা কল্পনা করি, তার মানে এটাই বলতে পারবো যে ওই যে মানে ধানের শীষ, সেই শীষ আমাদের বলছে যে তোমাদের, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থকে উপার্জন করতে হবে। অর্থই তোমাদের সর্বস্ব, আর অর্থকে সর্বস্ব মনে করলেও চলবে না, এটা যেন ভুলো না। কারণ তোমাদের অর্থ দিয়ে সবাইকে পরিপুষ্ট করতে হবে। কাজ হলো অর্থ দিয়ে সমাজকে পরিপুষ্ট করতে হবে, আশেপাশের মানুষজনকে পরিপুষ্ট করতে হবে। উপার্জনের ক্ষমতা তোমাদের দিয়েছে, আর তোমরা এবার সেই অর্থ দিয়ে সমাজকে পরিপুষ্ট করে দায়িত্ব পালন করে মুক্তির দিকে এগিয়ে যাও। এর বেশি যারা ভাবতে চাও বা করতে চাও, তোমরা নিজেরাই নিজের জালে জড়িয়ে পড়বে, নিজেরাই বুঝতে পারবে। তো বাকিটা বলতে হবে না, তোমরা বুঝে নিও। আমি আমার যা শাস্ত্র বলে সেই শাস্ত্র অনুযায়ী আমি আমার কথাগুলো বলতে পারি, বোঝাতে পারি, এর বাইরে কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। বাকি সিদ্ধান্ত তোমাদের। অর্থাৎ একটা কথা বলি, মানুষের জন্মই হয় ঈশ্বরকে লাভ করা এবং লাস্টে ঈশ্বরের শরীরে বিলীন হয়ে যাওয়ার জন্য। এবং কন্যা রাশি হলো সেই জ্বলন্ত একটি রাশি, উদাহরণ। কন্যা রাশি হলো সেই লক্ষ্যে পৌঁছানোর একটি জ্বলন্ত উদাহরণ। এই রাশির জাতক জাতিকাদের উন্নত মস্তিষ্ক হয়। প্রথম হচ্ছে আমি বলি, এই রাশি না স্ত্রী রাশি, আর এর হচ্ছে যে দ্বিস্বভাব রাশি, পৃথিবী রাশি। পৃথিবী রাশি হওয়ার জন্য সহ্য শক্তি প্রবল, আর সবাইকে ধারণ করে, যে বললাম পৃথিবী যেমন করে সবাইকে ধারণ করে, লালন করে, পোষণ করে, সেই রকম তোমাদেরও জীবনে অনেকে দায়িত্ব নিতে হয়, ভরণ পোষণ করার জন্য, লালন পালন করার জন্য দায়িত্ব নিতে হয়। দ্বিস্বভাব, দুটো ক্যারেক্টার আছে তোমাদের, দ্বিস্বভাব। এটা একমাত্র এই দ্বিস্বভাব রাশিরাই হয় খুব ডেঞ্জারাস, ভয়ঙ্কর বলবান এরা। আর লোকে মানে অন্যান্য পণ্ডিতরা বলে এরাই নাকি সব থেকে দুর্বল, তাই হয়। এরাই সব থেকে প্রবল বলবান। এত উপস্থিত বুদ্ধি, এই বুদ্ধিটাই কথা বলে মাত করে দেয়, কথা বলে, মুখের কথা বলে মাত করে দেবে একদম। এমন কথা বলবে, ও জালে জড়িয়ে দেবে একদম, কিচ্ছু কাটতে পারবে না, কথা কাটতেই পারবে না। ও যদি মনে করে, কেউ যদি মনে করে যে আমি এই 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 রাশির মানুষেরা যদি মনে করে যে আমি ওকে তর্কে হারাবো, বা ওই কাজটা হাসিল করার জন্য ওকে আমি দু চার কথা বলতে হবে আর করবই, হাসিল করবই, তো কথা বলে ঠিক হাসিল করে দেবে। এমন দেবে না, ঠিক মানতে বাধ্য। এটাই ব্যাপার। যেটা বলছি, মনে রেখো, চর স্থির দ্ব্যর্থক, এটা হচ্ছে দ্ব্যর্থক রাশি, দারুণ ডেঞ্জারাস রাশি, দারুণ বলবান রাশি। মনে রেখো, বুধ হলো এমন একটা রাশি, বা এমন একটা গ্রহ, এমন একটা গ্রহ যার আন্ডারে দুটোই দ্ব্যর্থক গ্রহ পড়েছে, মিথুন রাশি, কন্যা রাশি। আর ওই দ্ব্যর্থক রাশিগুলো বা ওই দ্বিস্বভাব রাশিগুলো ভেরি ডেঞ্জারাস হয়। ওদের মধ্যে অনেক শেড থাকে, এখুনি ভালো এখুনি মন্দ, যার কাছে যেমন তার কাছে তেমন, ঠিক কথা বলে বেরিয়ে চলে আসবে, ঠিক বুদ্ধি প্রয়োগ করে যে কোনো সমস্যা থেকে সমাধান করে বেরিয়ে চলে আসবে। দারুণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, কথাও খুব ভালো এদের, কথাই আর বুদ্ধিটা বল, গায়ে তেমন জোর নেই, মস্তিষ্ক উন্নত, ওটাই হচ্ছে ওদের ব্যাপার। কৃষ দেহ, পাতলাকরণ, ঘন কালো কেশ, বিচিত্র বর্ণ,
এরকম ব্যাপার, কালো কেস হয়। কিন্তু গায়ের বর্ণ বিচিত্র হতে পারে, সাদা কালো দুটোই। মস্তিষ্ক উন্নত সূক্ষ্ম বুদ্ধির একদম পূর্ণ বিকাশ। তো অতিমাত্রায় মাঝে মাঝে জেদি হয় এই রাশির লোকেরা। বেশিরভাগ সময় একা থাকতে ভালোবাসে, খুব বিষয় বুদ্ধি হয়, অনেক ক্যালকুলেশন চলে মাথার মধ্যে, অনেক ক্যালকুলেশন, অনেক চিন্তাভাবনা। এই জগৎ সে জগৎ লাফিয়ে লাফিয়ে বেড়াবে, বিভিন্ন গ্যালাক্সিতে মানসিক ভ্রমণ করবে, এ গ্রহ সে গ্রহ, এ দেশ ও দেশ, মানসিকভাবে ভ্রমণ করে, চিন্তা করে, তো খুব প্রচণ্ড চিন্তা করে, কল্পনাপ্রবণ, কল্পনায় শক্তি এদের, হিসাবই খুব, অঙ্কে হেভি হিসাব। যে জিনিসটা খেতে ভালোবাসে বা ব্যবহার করতে ভালোবাসে, সেই জিনিস দিয়ে কোনো হিসাব দাও না, ফুটিয়ে দেবে একদম একদম। এমন বলবে, ধরো কেউ মাছ ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, অন্য কোনো বিষয় বুঝতে পারছে না, তো ওকে মাছের হিসাব দাও, ঠিক বলে দেবে মাছ। অনেক লোক দেখেছি এরকম, টাকা হিসাব পাচ্ছে না, মাছ দিয়ে বলো, মাছ দিয়ে ঠিক হিসাব করে দেবে, এই ব্যাপার। তো অতিমাত্রায় আত্মসচেতন, পারিপার্শ্বিক যেসব ব্যাপারগুলো ঘটছে সে সম্বন্ধে তারা খুব সচেতন থাকে। অন্য কোনো লোকের কোনো সম্পত্তি বা বিষয়ের উপর তাদের আগ্রহ থাকে না, ওরা চায় নিজেরাই ইনকাম করব, নিজেরাই খাবো, একবারে সেলফ ডিপেন্ডেন্ট। খুব ভালো গুণ এটা এই রাশির লোকের মধ্যেই আছে। তো এরা ভালো আইনজ্ঞ হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, ডিপ্লোম্যাটিক হতে পারে, চিকিৎসক হতে পারে, সংবাদপত্রের কর্মী হতে পারে, প্রিন্ট মিডিয়ায় কাজ করতে পারে, ছাপাখানায় কাজ করতে পারে, গণিতজ্ঞ হতে পারে, ব্যবসায়ী হতে পারে, ট্যাক্স বা অ্যাকাউন্ট্যান্ট হতে পারে, ট্যাক্সের কাজ করতে পারে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে কাজ করতে পারে। তারপর এই সমস্ত পেশায় তারা আসতে পারে। হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টে এরা কাজ করতে পারে, বা যে কোনো ম্যানেজমেন্টের এরা কাজ করতে পারে। এই সমস্ত কাজ মানে যেখানে খুব সূক্ষ্ম বুদ্ধি লাগে এবং উপস্থিত বুদ্ধি লাগে, সেই সমস্ত ফিল্ডে এরা জয়লাভ করে এবং এই কাজে এরা সফল হয়। তাই তোমরা যদি জানতে চাও যে কন্যা রাশির মানুষরা কি ব্যবসা করব, তাহলে আজকে আমি তাদের উত্তর দিয়ে দিলাম। ব্যাপারটা হচ্ছে এদের জীবনের গতিপথে না, জীবনে চলার পথে অনেক বাধা আসে, খুব আপ ডাউন লাইফ, ওঠা পড়ার লাইফ। তো একটু আমি বলবো যে কল্পনা বিলাসী না হয়ে একটু যদি বাস্তববাদী হও, আরও তোমরা রোজগার বেশি করতে পারবে, এটা মনে রেখো। আর তোমরা বেশ নতুন নতুন ভাবনা চিন্তায় ডুবে থাকো। এছাড়াও তোমাদের সঙ্গীত, চিত্রকলা, কোনো কিছু সৃষ্টি করা তোমাদের একটা পেশা, মানে নেশা, মানে তোমাদের এটা ভালো লাগে, হবি টাইপের, খুব মানে এদের প্রতি আগ্রহ আছে। তা যে কোনো কাজ এরা তৎপরতার সঙ্গে করে ফেলে, খুব মানে একদম কৌশলী, মানে এরা লোক খুব এক্সপার্ট, সূক্ষ্ম কাজে এরা এক্সপার্ট। যে কোনো গয়নার কাজ করতে পারে এরা, ডিজাইন তৈরি করা, যে কোনো গয়নার আঁকা ঝোঁকা কাজ করতে পারে, খুব সুন্দর। আর এদের কথা বলা, এদের শক্তি, তাই এরা মিমিক্রি করতে পারে, কমেডিয়ান হতে পারে, খুব সুন্দর হাসাতে পারে, মানে দারুণ সেন্স থাকে এদের, কখন কি বলতে হয় এই সম্বন্ধে দারুণ সেন্স থাকে। মাঝে মাঝে শিক্ষা জগতে এদের বাধা আসে, খুব প্রবলেম হয়, তবুও বলবো যে সেই বাধা যদি তোমরা কাটিয়ে উঠতে পারো, তোমরা আবার এমন পণ্ডিত হবে, দারুণ, পাঁচটা লোকে তারিফ করবে। তো এই বিষয়গুলো মনে রেখো। তোমাদের শিক্ষা, তোমাদের প্রেম, তোমাদের দাম্পত্য সব কিছু মিডিয়াম হয়, একটু বাধা আসে, কিন্তু বাধাগুলো তোমরা যদি জয় করে চলতে পারো, তোমাদের জীবন আবার সহজ ও সুন্দর হয়ে উঠবে। অ্যাকচুয়ালি কন্যা রাশিকে কি বলবো, সমস্ত দিক থেকে তারা এক্সপার্ট লোক হয়। ওই যে বললাম না, স্থান কাল পাত্র ভেদে এরা যে কথা বলতে পারে, এরা যা চলতে পারে, এদের মতন এক্সপার্ট লোক। হোটেলে কাজ করা, হোটেলের ম্যানেজার হওয়া চারটিখানি কথা নাকি ভাই? হ্যাঁ, ম্যানেজমেন্ট পড়া, 100টা লোককে কোনো পাহাড়ি এলাকা থেকে ঘুরিয়ে আনা,
সাকসেসফুলি। এই চারটিখানি কথা নাকি সবাই পারে? হয়? দুর্বল হলে হবে নাকি এটা? হ্যাঁ, এটা পেট পাতলার লোক হলে হবে? বা পেটে রোগার লোক হলে হবে নাকি? এত এক্সপার্ট লোকেরা, এক্সপার্ট। দুর্গম এলাকা কাশ্মীর, এক বাস লোক এনে ঘুরিয়ে এনে দেবে। বলো না এদেরকে দায়িত্ব দিতে, ওরাই পারবে। বড় ভলভো বাসের লোক ভর্তি করবে, বলবে চলো কোথায় যেতে হবে, পাহাড়ে, নদীতে, সমুদ্রে। এরা পারবে, দারুণ পারে। এই জন্যই বলি যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে ব্যবসা করো, ওখানে গিয়ে হোটেল খোলো। একটা লাইফ মানে এত দায়িত্ববান, মানে এত ম্যানেজার, মানে সুদক্ষ, মানে একদম সুদক্ষ ম্যানেজার। তো এই সব গুণ আছে এদের। দুর্বলেরা বলে দিলেই হয়ে গেল। এদের সৌন্দর্য প্রতি খুব আগ্রহ আছে, রুচিশীল মানুষ। তারপর হচ্ছে যে এদের স্বাস্থ্য সম্বন্ধে এরা খুব সচেতন, ঠিক আছে, হিসেবি লোক, পয়সা সম্বন্ধে খুব এক্সপার্ট। যাই হোক, এবার এদেরকে বলি, এরা বেশভূষাও বেশ ভালো, পোশাক আশাক ভালো পরে, হেভি শৌখিন মানুষ। তো প্রেমের ব্যাপারে আমি একটু বলবো, প্রেম আর বিবাহের ব্যাপারে। এদের প্রেম বিবাহ বা প্রেম এবং বিবাহ দুটোই না একটু ভালো হয় না, খুব কষ্ট করে সাকসেসফুল হয়, খুব কষ্ট করে। কারণ এদের খুব মানে কি বলবো, মানে এদের যে পঞ্চমপতি শনিদেব, ও তো প্রেমের মাস্টার নয়, প্রেমের লোক না। বলবে প্রেম চাই না, ভেঙে দেয় প্রেম, ম্যাক্সিমাম ক্ষেত্রে অসফল হয়, এটা আমি দেখেছি। আর সপ্তমপতি গুরুদেবের কথা কি বলবো, সে তো এদের চরম শত্রু। তাই দাম্পত্য জীবনটাও মিডিয়াম যায় বা ভালো যায় না, খুব কষ্ট হয়, মানে বেশিরভাগ লোককে দেখেছি কষ্ট পায়। তো এই হলো কন্যা রাশির দাম্পত্য প্রেম জীবন। যাই হোক, তবে এরা খুব বেড়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে, স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়িত করুক না করুক বা করতে পারুক না পারুক সেটা বড় কথা নয়, কিন্তু স্বপ্ন দেখবে, দেখেই মজা, স্বপ্ন দেখতে ভালোবাসে। এই হলো এদের ব্যাপার। পুরো পৃথিবীকে এরা স্বপ্ন দিয়ে দেখে নেয়, এই ব্যাপার। মানে অ্যাকচুয়ালি মানে এদের যে সেক্স লাইফ সেটাও খুব একটা ভালো নয়, মানে মিডিয়াম টাইপের। ওই এখনই কি বলবো, ভালো নয় বললে তোমরা হতাশ হয়ে যাবে, তাই আমি বলছি না। অ্যাকচুয়ালি ভালো নয় বলতে এই রকম সেন্সে যে একটা সময়ের পর থেকে না এদের জীবনে উদাসীনতা চলে আসে, বিশেষ এই সমস্ত ক্ষেত্রে। এক তো বুধ নপুংসক গ্রহ না, তো এর প্রতি মানে এই গ্রহটা এমন একটা মানে ওই যে বালক স্বভাব, বালক থাকতে চায়, ম্যান হতে চায় না, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে ম্যাচুরিটিটা মাঝে মাঝে আছে, থাকবে, চেষ্টা করলে পারে, কিন্তু তবুও যেন এরা কেমন একটা বালকই হয়ে থাকে, মনে হবে যেন সেই শিশুই রয়ে গেল, এত বয়স হয়ে গেল তবুও যেন বাচ্চা। বিহেভিয়ারটা এরকম হয়ে যায় বা এদের চিন্তাভাবনাটা এরকম হয়ে যায়। যাই হোক, এই হলো এদের একটু স্বভাব চরিত্র সম্বন্ধে বলার চেষ্টা করলাম। ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, আর আমি বানাবো না। একই তো তোমরা দেখতে চাও না ভাই, তারপরে বড় করলে তো বলবে সে কে পাগললে ভাই কী বক বক করে বলেছে। আমি চাই অনেক কিছু বলতে, আরও কিছু বোঝাতে, কিন্তু ওই যে বললাম বোঝাতে গেলে তো আমার নিজেরই ক্ষতি হয়ে যাবে। যাই হোক, তো চেষ্টা করছি এবছরের বর্ষফলটা বলতে। প্রথম হচ্ছে 2024, আমি বললাম প্রথমেই বলে রেখেছি যে মিডিয়াম যাবে, ভালো কিছু আশা এবছর তোমরা করো না, পরিষ্কার কথা। তোমাদের ষষ্ঠে শনি থাকবে, সপ্তমে রাহু থাকবে, অষ্টমে বৃহস্পতি। ভালোর মধ্যে এটাই হবে যে অষ্টমে বৃহস্পতিটা নবমে যাবে, এটাই। আর তাও শত্রু নবমে গেলে ভাগ্য বিপর্যয়, ভাগ্য মানে আনসার্টেনটি বা অনিশ্চয়তা তৈরি হবে। তো এটা কি ভালো হলো? তো তবুও বলছি হতাশ হবে না, আমি আরও কিছু উপায় বলে দেবো, সেগুলো নিয়ে তোমরা চলবে। আর একটা কথা বলি, একটা কথা প্রথমে বলে রাখি যে একটা মানুষের জীবনে ভালো মন্দ দুটোই হবে, এটা নিয়ে ঘাবড়াবে না যে সবটাই খারাপ হবে, এটাও নয়, কখনো তা হতে পারে না, ভালো হবে মন্দও হবে। এখন এই বছরে তোমাদের মিডিয়াম একটা বছর, অন্য কে বিচার কিছু করেছে আমি জানি না, আমার বিচারে একটা মিডিয়াম বছর। বড় গ্রহগুলো খুব একটা ফেভার তোমাদের করবে না, তবে হ্যাঁ ওই মন্দের ভালো যেটাই, শনিদেব তোমাদের নিউট্রাল গ্রহ হিসাবে ষষ্ঠে থাকছে। তো ষষ্ঠে শনি শত্রু হন্তা, শত্রুকে দমন করবে, কন্ট্রোলে রাখবে। আর সপ্তমে রাহু হঠাৎ করে বিবাহ ঘটিয়ে দেবে, কিন্তু বা বিবাহ জীবনে আবার কারো সমস্যা তৈরি করবে যদি জন্মছকে রাহু বা বুধ গণ্ডগোল থাকে, এই দুটো। তো
রাহু সপ্তমে থাকলে হঠাৎ বিবাহ করিয়ে দেবে, হঠাৎ বিবাহ ভাঙিয়েও দেবে। তো এটা জন্মছকের উপর ডিপেন্ড করবে। রাহু কিছু করার জন্য সপ্তমভাবে এসছে অর্থাৎ। এবং আরেকটা কথা বলি, ব্যবসার ঘরটা রাহু সপ্তমে থাকা মানে সপ্তম ভাবটা ব্যবসা যেহেতু, তাই ব্যবসায় কিছু করবে। যারা নতুন করে শুরু করতে চাইছো ব্যবসা বা কোনো স্টার্ট আপ কিছু করতে চাইছো, তাদের জন্য বলছি যে তোমরা কিছু শুরু করার আগে এক্সপার্টের পরামর্শ নেবে, আর বিয়ে করার আগেও এক্সপার্টের পরামর্শ নেবে। আর যারা শুরু করে ফেলেছো তাদেরকেও বলবো, যদি কখনো হার্ড টাইমস ফিল করো বা কখনো আসে, তো ইগনোর না করে সোজা কোনো জ্যোতিষীর কাছে চলে যাবে। কারণ এই জায়গায় রাহু কিছু করতে এসছে, এই সপ্তমভাবে ব্যবসা এবং দাম্পত্য জীবন এই দুটোকেই কিছু করবে। ব্যাস, এটা আমি বলে দেবো। কারণ কি করবে সেটা আমি জন্মছক থেকে বলবো, আর এইটা থেকে আমি গোচর থেকে বলবো যে কিছু করবে। ব্যাস, এর বেশি বলার ক্ষমতা আমার নাই। অষ্টমে বৃহস্পতি কী করছিল এতদিন? শরীর স্বাস্থ্যগুলো একটু মাঝে মাঝে ডিস্টার্ব করছিল। বাবার শরীর বা এই বাড়ির যারা বয়স্ক তাদের জন্য একটু অস্থির হচ্ছিল। লিভারে প্রবলেম দেখা দিচ্ছিল, পেটে রোগ দেখা দিচ্ছিল, পেট গরম হয়ে যাচ্ছিল এতদিন। এবার এইগুলো মার্চ এপ্রিলের পর থেকে একটু একটু করে কমবে, নবমভাবে যাবে। একটা ভালো কথা হলো যে বৃহস্পতি তোমাদের মিত্র রাশিতে যাবে। ব্যাস, নবমভাবে ভাগ্যভাবে যাবে। তবুও বলছি মিত্র রাশি হলেও কি হবে, বৃহস্পতি তোমাদের শত্রু। তো ভাগ্যভাবে শত্রু গ্রহের অবস্থান যদি থাকে, তাহলে ভাগ্যকে যারা নিয়ন্ত্রণ করে, যে সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, সেই বিষয়গুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। যেমন হলো, আমি কোনো একটা জায়গায় কাজ করি, এটা আমার ইনকাম, এই ইনকামটা আয়টা আমি করে আনি, তবেই আমার পেটটা চলে, সংসারটা চলে। ওই আয় স্থানে বা আয় ভাবে কোনো সমস্যা আছে কি না, বা সমস্যা হলে তাকে কিভাবে সমাধান করব, তার চিন্তা তোমাদের করতে হবে। ভাগ্যকে প্রভাবিত করে যে সমস্ত কাজ, সে সমস্ত শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, ব্যবসা, আয় স্থান, ইনকাম স্থান, কর্মের স্থান, এগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। এই ব্যাপার। কেতু তোমাদের থাকবে লগ্নে। লগ্নে কেতু থাকা তোমাদের জন্য ভালো নয়, পরিষ্কার কথা। কোনো কিচ্ছু হবে না, মানে কোনো প্ল্যানিং করবে তো সেটা ডিলে হবে, বাধা পাবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটা ভোগান্তি দেখা দিতে পারে, বিশেষ করে ব্যাক পেন। তারপর হচ্ছে যে ওই যে মানে শিরদানা যেগুলো হয়, ওটা তো বটেই, এছাড়া নিচের পার্টে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত রোগগুলো, কেতু কোনো রোগ দেয় তো গুপ্তভাবে দেয়, তো এটা সাবধান থেকো, সহজে ধরা পড়ে না। তো শনি রাহুর কথা বললাম, গুরুদেবের কথা বললাম, কেতুর কথা বললাম, লগ্নপতি বুধের কথা বলবো, তারপরে একটা একটা ভাবে চলে যাব। লগ্নপতি বুধ প্রতি সারা বছরই যখন রাহু বুধের সঙ্গে যাবে তখন ইনকাম দেবে, কিন্তু তখন রোগও দেবে। রাহু যখন মানে রাহুর সঙ্গে যখন বুধ কনজাংশন করবে তখন ইনকাম দেবে, কিন্তু শরীর খারাপ করাবে, মানে তখন প্যালপিটেশন দেবে। কিন্তু আবার যখন বৃহস্পতির সঙ্গে যখন কনজাংশন করবে, তখন বৃহস্পতি তোমাদের কত নম্বর পতি? চতুর্থ, আর ওদিকে সপ্তম। তাহলে দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পারিবারিক জীবন অ্যাফেক্টেড হবেই, মাথায় রেখো, সেই সময় সাবধান থাকবে। বাকি বছরের যে সমস্ত সারা বছর যখন তিনি চক্কর কাটবেন, রাশিচক্রটা শুভ গ্রহ থাকবে, অসুবিধা কিছু নেই। তাহলে চিন্তার কে রইল? রাহু আর বৃহস্পতি, এদের সঙ্গে কনজাংশন করার সময় সাবধান থেকো। বুধকে নিয়ে তেমন কোনো চিন্তার আর কিছু নেই। এরপরে আসছি 1 থেকে 12 নম্বর ভাবের পর্যন্ত যে রাশিচক্র বা যে ভাবের যে বিচার, সেটা নিয়ে আসব। তো প্রথমেই লগ্নপতি বুধের কথা একটু আগে বলে ফেললাম। বুধকে নিয়ে চিন্তা করার কিছু নেই, শরীর স্বাস্থ্য মিডিয়াম থাকবে, চিন্তা করার কিছু তেমন নেই। আমি বারবার বলেছি কন্যা রাশির লোকদের যে তোমরা হলুদ একটু ব্যবহার করবে যদি পেটের রোগে আক্রান্ত হও, আর হলুদ বস্ত্র দান করবে, হলুদ ফুল দান করবে, হলুদ কোনো দ্রব্য দান করবে, একদম ঠিলে দান করো। আর সবুজ রঙের পোশাক পরবে, সবুজ পোশাক, সবুজ, সাদা, নীল, এই পোশাক দেহে ধারণ করবে, সুতো পরবে, দিব্যি থাকবে। সবুজ প্রকৃতির মধ্যে তোমরা যত কাটাবে তত তোমরা চাঙ্গা থাকবে। প্রকৃতি মানে গাছগাছালির মধ্যে, তা নদী সমুদ্রের মধ্যে থাকলে অতটা ভালো লাগবে না।
কিন্তু গাছগাছালি, বন জঙ্গল এই তোমাদের জায়গা। পাহাড় পর্বত হতে পারে, পাহাড়ের মধ্যেও জঙ্গল গাছপালা থাকে, সেখানে যাবে, শক্তি পাবে। যেগুলো বলছি শোনো, শুনলে ভালো লাগবে, আর মিলিয়ে দেখে নেবে পাও কি না, ব্যাস এটা পরে তাহলে বুঝতে পারবে আমি ঠিক বলছি নাকি। শুক্র আমাদের, শুক্রদেব তোমাদের দ্বিতীয় পতি আর নবম পতি। তো দ্বিতীয় পতি আর নবম পতি শুক্রদেব তিনি যখন যখন বৃহস্পতির সঙ্গে গোচর করবেন তখন একটু সমস্যা থাকবে। কী নিয়ে? ওই ধন সম্পত্তি নিয়ে, ফিক্সড অ্যাসেট নিয়ে, এইগুলো একটু সমস্যা থাকবে। বাকি তেমন কিছু সমস্যা হবে না। শুক্র রাহুর সঙ্গে যখন থাকবে অনেক টাকা দেবে, চিন্তা করো না। এবছর শুক্র রাহুর সঙ্গে যখন থাকবে, উচ্চস্থ শুক্র সঙ্গে রাহু সপ্তমে, ব্যবসায় প্রচুর টাকা পাবে, চিন্তা করো না। এই দিকটা ভালো হবে, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। মানে সুযোগের সদ্ব্যবহার করবে। আগে থেকে বলে রাখলাম, যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত শুনলে তারা এই কথাটা মনে রাখো, আর মনে রেখে ফল পাবে। সেদিন বুঝবে যে হ্যাঁ, এইটুকু সময়টা ব্যয় করেছিলাম বলে আজকে ভালো ফল হলো। জয় তারা, মনে রেখো কথাটা। দেখো, যাই হোক, শুক্র শনির সঙ্গে যখন আসবে তখন দেখবে যে অনেক কিছু ধার দেনা তোমরা শোধ করতে পারছো, অনেক কিছু ধার দেনা শোধ করে সেভিংস করতে পারছো। এই বছরে সেই দিন আসবে। আচ্ছা, এবারে তৃতীয় পতি মঙ্গলের কথা বলবো। মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে যাবে তখন একটু চোট আঘাত যেন না লাগে সেটা চেষ্টা করবে, হাতে পায়ে যেন চোট না লাগে, গাড়ি সাবধানে চালাবে, ব্যাস এইটুকু। আর চতুর্থপতি চতুর্থপতি আমাদের বৃহস্পতি, গুরুদেব, তিনি থাকবেন নবমে। ওই যে বললাম, ভাগ্য একটু যেগুলোতে মানে যেই বিষয়গুলো নিয়ে ভাগ্য জড়িত সেগুলো একটু একটু করে হলেও প্রভাবিত হবে, এবং তা নিয়ে দাম্পত্য অশান্তি, পারিবারিক অশান্তি একটু হলেও হবে ভাই। তাই গুরুদেবকে নিয়ে চিন্তা আছে। ওই জন্য বললাম দান করো, হলুদ বস্ত্র দান করো, হলুদ ফুল দান করো। এবারে চলে আসছি পঞ্চমপতি আর ষষ্ঠপতি শনিদেবকে নিয়ে। ষষ্ঠপতি শনিদেব ষষ্ঠে আছে, তোমাদের জন্য কাজ করতে রাজি আছেন এবং তিনি সাপোর্ট করবেন। শনি রাহু শুক্র তোমাদের সাপোর্টে থাকবেন, ব্যাস চিন্তার কিচ্ছু নেই। শনি, ওই তো বললাম, শত্রুরা পরাজিত হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, ধার দেনা শোধ হবে, রোগ থেকে মুক্তি লাভ করবে। ছোটোখাটো শারীরিক ব্যথাপতি ওগুলো তো থাকবেই, কিন্তু বড় কোনো রোগ থাকলে তোমরা মুক্তি লাভ করবে, এবং বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা এবছর থাকবেও না। সপ্তমপতি গুরুদেব, তিনি আছেন নবমে। যারা বিয়ে করছো, যারা বিবাহ করতে চাইছো এবছর, করতে পারো। আর করলে জানবে ভাগ্য পরিবর্তন হবে এবার বৈবাহিক কারণে। ব্যবসার জন্য একটু দূর ভ্রমণে যেতে হতে পারে, ব্যবসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে এবছর, বা বিদেশ থেকে কোনো অফার আসতে পারে। যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো, যারা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থেকে ইনকাম করছো, তাদের বলছি এবার বিদেশি কিছু মুদ্রা ইনকাম হবে, বিদেশ থেকে অফার আসবে, বিদেশ যাওয়ার জন্য অফার আসবে, দেখো তোমরা। অষ্টমপতি মঙ্গলদেবের কথা বলবো, যে বললাম সবসময় যে মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে থাকবে আর যখন শনির সঙ্গে থাকবে এই মার্চ এপ্রিলের দিকে, তখন তোমরা একটু সাবধান থেকো, গাড়ি সাবধানে চালাবে, এটাই মাথায় রেখো। নবমপতি শুক্রদেব ফেভারে থাকবে, কোনো চিন্তা নেই, ভাগ্যভাব শুভ থাকবে। ভাগ্যভাব শুভ, কিন্তু মাঝে মাঝে যেহেতু আমি গুরুদেব থাকবেন না ওখানে, তোমাদের শত্রু, তাই একটু সতর্ক থাকতে হবে, এটাই মানে বড় কিছু চিন্তা করার কোনো কারণ থাকবে না, কিন্তু তবুও সাবধান থাকা দরকার। দশমপতি বুধ তোমাদের লগ্নপতি। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, এই মোটো নিয়ে, এই লক্ষ্য নিয়ে, এই পলিসি নিয়ে এবছর চলতে হবে। তাহলে দেখবে অনেক ইনকাম তো হবেই, অনেক ইনকাম হবে, মান সম্মান বাড়বে। তার পরের বছরটাও মানে তোমাদের ফেভারে থাকবে, তোমাদের ফেভারে আসবে, সেভিংস কিছু হবে। কর্ম করে যাও, কর্মের জগতে তেমন কোনো বাধা আমি দেখছি না এই বছর, তো নো সমস্যা, মানে এদিকে কোনো প্রবলেম নেই। 11 নম্বর আমাদের চন্দ্রদেবকে নিয়ে বলছি, ইনকাম, তোমাদের ইনকাম ওই রকমই হয়।
এই এখনই যখন ডিল হয়ে গেল এক লপ্তে অনেক টাকা পেয়ে গেলে, আর যখন ডিল হলো না বা কোনো কাজ হলো না তো টাকা পেলে না। ইনকাম প্যাটার্নটা এরকম। তবে কোনো চিন্তা নেই, এই মানি আর সময়কে ম্যানেজ তোমরাই করতে পারো, এবং যদি করতে পারো তাহলে ভালো কিছু ফল হয় তোমাদের লাইফে। এইখান থেকেই তোমাদের অনেক উন্নতি হয়। তো তো ইনকাম তোমাদের হয়, ইনকাম প্যাটার্নটাই এরকম। তো ওই ম্যানেজ করতে পারলে বাকি জীবন মানে বছরগুলোর বা বাকি দিনগুলোর ক্রাইসিস তোমরা ম্যানেজ করতে পারবে, সমস্যা কিচ্ছু নেই। যখন এক লপ্তে অনেক টাকা আসবে তখন সেটাকে সেভিংস করে রাখবে যাতে সেটা অপচয় না হয়। দ্বাদশপতি রবিদেব ফেভারে থাকবে, তোমাদের ফেভারে থাকবে। রবি তোমাদের মিত্র গ্রহ, নিউট্রাল গ্রহ, তাই তোমাদের আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। রবির জন্য মান সম্মান বা আরও পিতার থেকে আশীর্বাদ বা তার সাহায্য সেটাও পাবে। রবিদেব যখন রাহুর সঙ্গে আসবে তখনই বলবো, যখন রাহুর সঙ্গে যখন গোচর করবে, গ্রহণ দোষ তৈরি করবে, সেটা হলো এপ্রিল মাসের নাগাদ, এপ্রিল মাস নাগাদ, এবং ওইদিকে মে মাসের কিছুটা দিন, অর্থাৎ বাংলার বৈশাখ মাসে, চৈত্র মাসে, বৈশাখ মাসে নয় চৈত্র মাসে। তো এপ্রিলের 15 দিন আর ওদিকে মার্চের 15 দিন, ওই টাইমটা তোমরা একটু, রবি যখন রাহুর সঙ্গে গোচর করবে, গ্রহণ দোষ তৈরি করবে, ওই টাইমটা তোমরা একটু কি নিয়ে সাবধান থেকো, কোন দিকটা নিয়ে? দ্বাদশপতি তো খরচের লাগাম টানবে, খরচ যেন বেশি না হয়। পিতার স্বাস্থ্য নিয়ে তোমরা একটু নজর দেবে, এই হলো ব্যাপার। দ্বাদশপতি মানে আমি 1 থেকে নিয়ে 12টা ঘর বিচার করার চেষ্টা করলাম খুব সংক্ষেপে। এর বেশি করলে, যেহেতু কন্যা রাশির দর্শকরা আমার ভিডিও সেইভাবে দেখে না আর আমাকেও সেইভাবে চেনে না, তাই আমি সাহস পাচ্ছি না বিস্তারিত বলার। তো বড় করলে তো এই যে বড় হয়ে গেল, এখন কজন দেখবে তাই ঠিক নেই। যাই হোক, তবু বলছি, এবার বিচার তো এইদিকে করলাম, মিলবে না মিলবে সে উপরওয়ালা জানে। এখন আমি আগের বছরে ভিডিও করেছিলাম, অনেকে বলেছে মিলেছে, আমার সৌভাগ্য। আর এবার দেখি কি হয়, বাকিটা তোমরা বিচার করবে। এবার আমি বলছি যে কিছু প্রতিকার হচ্ছে, আরও কিছু বলে রাখি, এক্সট্রা তথ্য কিছু দিয়ে রাখি। শুভ গ্রহ বুধের জন্য, মানে এই কন্যা রাশির জন্য, বুধ শুক্র শনি অলওয়েজ রং সাদা সবুজ নীল। শুভ তিথি তৃতীয়া ষষ্ঠী নবমী। শুভ বার শুক্রবার বুধবার। শুভ তারিখ যে কোনো মাসের, ইংরাজি বাংলা যে কোনো মাসের 6, 14, 24। আর শুভ বর্ণ বলেছি, শুভ রত্ন হলো পান্না, হীরা আর নীলা। শুভ ধাতু সোনা লোহা। শুভ কবচ ওইং। শুভ দান তোমরা কোন বিষয়গুলো করবে? দান করবে সোনা, রূপো, আতপ চাল, দুধ, মিছরি, সাদা চন্দন ও সাদা চন্দন তোমরা ব্যবহার করবে না। সাদা চন্দন মাথায় লাগাবে, দান করবে না। সাদা জিনিস দান করবে না, হলুদ জিনিস দান করবে, হলুদ বস্ত্র, ঠিক আছে, এগুলো দান করবে। আর রুদ্রাক্ষ যদি পড়তে চাও, 5 মুখী 3টে পড়বে অথবা 1 মুখী পড়বে। কি বললাম? রুদ্রাক্ষ যদি পড়তে চাও এটা করবে। আর যদি তোমরা কোনো ইষ্ট দেবদেবীকে পুজো করতে চাও তাহলে গণপতি তোমাদের ইষ্টদেব, এবং গণপতির পরে মা ত্রিপুরা সুন্দরী। এটাও যদি না পারো তাহলে অবশ্যই গণপতির যে পিতামাতা হর পার্বতী, এদের 3 জনের পুজো করো, এদের 3 জনকে ডাকো, সর্ববাধা সর্ববিপদ থেকে মুক্তি পাবে, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আমি কন্যা রাশির পাস্ট লাইফ সম্বন্ধে পরবর্তীকালে একটা ভিডিও এনে বিস্তারিত তোমাদের বোঝাবো, যেটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম। ওই যে বললাম, আমার আশঙ্কা থাকে যে নতুন লোক, আনকোড়া লোক, কে ভাই বলতে এসছে কন্যা রাশির জন্য, পট করে বন্ধ করে চলে যাবে, এই ভয়ে আমি কিছু বলতে পারি না, পরিষ্কার কথা ভাই। তো এইটার জন্যই যদি তোমাদের আগ্রহ থাকে আমি আরও কিছু বলবো, তোমাদের সুবিধা অসুবিধা, দুর্বলতা, স্ট্রং পয়েন্ট কোনগুলো সব কিছু বলে যাব, বুঝিয়ে যাব। অন্য রাশি যেমন বৃশ্চিক রাশির যেমন বলি, সে সমস্ত কিছু বুঝিয়ে যাব, তোমাদের সুবিধা হবে, অসুবিধা কিছু হবে না। জানলে তো ভালোই, জ্ঞান বাড়ে, নিজের সম্বন্ধে জানলে আরও জ্ঞান বাড়ে, তো জানবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এইটুকু থাকুক, নমস্কার।